আপনি তো জানেন নির্ঝরকে এত ভালোবাসার পরেও আমি কেন ছেড়ে দিয়েছিলাম। যেখানে আমার নিজের ভবিষ্যৎ অন্ধকার, সেখানে নির্ঝরকে আমার সাথে জড়ানোটা বোকামি। নয়না ম্যাডামের সামনে দাঁড়িয়ে কথাটা বলে দম নিল তৃষা। হ্যাঁ, আমি জানি তুমি কেন নির্ঝরকে ছেড়ে দিয়েছিলে। এই জন্য বলছি, আমার ছেলেকে আর কষ্ট দিও না, চলে যাও ওর জীবন থেকে অনেক দূরে। নয়না বেগম, জানেন তো ম্যাম, ভীষণ কষ্ট হয় নিজের অসম্পূর্ণ জীবন নিয়ে বাঁচতে। আমার অন্ধকার জীবনের সাথে আমি নির্ঝরকে জড়াতে পারি না। নির্ঝরের জন্য আমি সারা জীবন নিঃসন্তান থাকার অভিশাপ ডেকে আনতে পারি না। জানি, এই জন্যই তোমাকে অনুমতি দিয়েছিলাম নির্ঝরের জীবন থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি যাওয়াতে আমার ছেলে কষ্ট বাড়বে। সে তোমাকে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আনবে। 1 বছর আগে, বিয়ের আগের দিন যখন জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, সেই দিন নিজেকে নির্ঝরের কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম। এত ভালোবাসার পরও তাকে ছেড়ে দিয়েছিলাম। আমার কপালে আসলে ভালোবাসাই নেই। আমি বুঝতে পারি তোমার কষ্টটা তৃষা। না ম্যাম, আমার কষ্টটা আপনি বুঝতে পারবেন না। ইনফ্যাক্ট কেউই বুঝতে পারবে না। মা না হতে পারার কষ্ট, সারা জীবন বন্ধা থাকার কষ্ট একমাত্র সেই ভালোভাবে বুঝতে পারে যে কখনো মা হতে পারবে না, ঠিক যেমনটা আমি। লুক তৃষা, আমি জানি তোমার। ম্যাম, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার কারোর সাথে কথা বলার ইচ্ছা করছে না। দুঃখিত আপনাকে এভাবে বলার জন্য, কিন্তু সত্যি আমার এই মুহূর্তে কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছা হচ্ছে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। নয়না বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তৃষার দিকে একটি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নয়না বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। নয়না ম্যাম ঘর থেকে বেরিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। 1 বছর আগে নির্ঝর আর আমার বিয়ের 2 দিন আগে সামান্য পেট ব্যথার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার কিছু টেস্ট করতে দিলে টেস্ট করতে গিয়ে বাড়ি চলে আসি। 1 দিন পর বিয়ে, তাও আবার আমার ভালোবাসার মানুষের সাথে। আমার খুশি আর দেখে কে। বুক ভরা ভালোবাসা আর স্বপ্ন নিয়ে বিয়ের আয়োজন করছিলাম। ঠিক তখনই টেস্টের রিপোর্ট হাতে পেলাম। টেস্টের রিপোর্টে ধরা পড়লো আমি কখনো মা হতে পারবো না। রিপোর্টটা দেখে মনে হয়েছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথায় আকাশ ভেঙে গেলেও হয়তো এতটা কষ্ট পেতাম না যা সেদিন পেয়েছিলাম। তাও আবার আমার বিয়ের ঠিক আগের দিন। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। পরদিন নতুন করে নির্ঝরের সাথে জীবন সাজাবো। কত স্বপ্ন ছিল আমাদের দুজনে একসাথে বাঁচবো। আমাদের সন্তানরা আমাদের আব্বু আম্মু বলে ডাকবে। নির্ঝরের সব স্বপ্ন বৈধ ছিল, কোনো স্বপ্নে অতিরিক্ত চাওয়া ছিল না। অপূর্ণতা তো আমাকে ঘিরে রয়েছে। আমি নির্ঝরের কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম ছিলাম না। মা হওয়ার যোগ্যতা আমার নেই। একটা মেয়ের পরিপূর্ণ নারী হয়ে ওঠে সন্তান জন্ম দিয়ে, আর আমার তো সেই ক্ষমতাই ছিল না সন্তান জন্ম দেওয়ার। একজন পরিপূর্ণ নারী হওয়ার ক্ষমতা আমার কখনোই হবে না। যেখানে আমি নিজেই অপূর্ণ, সেখানে নির্ঝরকে পূর্ণ করব কিভাবে? নির্ঝরের জীবন থেকে চলে যাওয়া উচিত আমার। তাকে আমি সন্তানের সুখ কখনোই দিতে পারবো না। তাকে সন্তানের সুখ একমাত্র স্নিগ্ধা দিতে পারবে। তার সাথেই ওনার ভবিষ্যৎ আছে, আমার সাথে ওনার ভবিষ্যৎ অন্ধকার। নির্ঝর আমার ভালোবাসা, তাকে আমি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। ভালোবাসার জন্য তো মানুষ জীবন দিয়েছে, আমি কি আমার সুখটুকু বিসর্জন দিতে পারবো না? 1 বছর আগে, বিয়ের আগের দিন, যেদিন প্রথম নির্ঝরকে ছেড়ে গিয়েছিলাম, জানতাম নির্ঝর রাগ করবেন, আমাকে ঘৃণা করবেন, হয়তো সেদিনের পর থেকে আমার চেহারাও দেখতে চাইবেন না। কিন্তু তবুও মনে একটা শান্তি ছিল যে নির্ঝর হয়তো সুখে থাকবেন, কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাবেন লাইফে, আর অনেকগুলো বাচ্চা হবে নির্ঝর আর তার বউয়ের।
নির্ঝরের আগে থেকে বাচ্চার খুব পছন্দ ছিল। প্ল্যানিং করেছিলেন 3টি বাচ্চা নেবেন। 1 বছর আগে ভেবেছিলাম তার স্বপ্ন পূরণ হবে, কিন্তু নির্ঝর আমার প্রতি তার ঘৃণাকে প্রাধান্য দিয়েছেন। এই 1 বছর তিনি নিজের মনে আমার জন্য ঘৃণা আর প্রতিশোধের মনোভাব পুষে রেখে নিজেকে কষ্ট দিয়েছেন। যে কারণে তাকে ছেড়ে গিয়েছিলাম সেই কারণ তো কখনোই সফল হয়নি। উল্টো আমার ওপর প্রতিশোধের মনোভাব পুষে রেখে নিজের জীবন নষ্ট করেছেন। ওনাকে কিভাবে বলবো আমি ওনাকে কখনো সন্তান সুখ দিতে পারবো না। আমাকে জীবনসঙ্গী বানিয়ে সাময়িক সময়ের জন্য সুখী হলেও সারা জীবন কষ্ট ভোগী হতে হবে তাকে। আই ওয়ান্না টক টু ইউ। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আচমকা স্নিগ্ধার কণ্ঠ শুনে পেছন ফিরে তাকালাম। 2 হাত একসাথে গুজে ব্যালকনির কাছের সামনে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। কিছু বলবেন স্নিগ্ধা? তৃষা। তুমি আমার নীরের জীবন থেকে চলে যাও তৃষা। আমি নির্ঝরের জীবনে থাকতে আসিনি। কন্ট্রাক্টের মেয়াদ শেষ হলেই চলে যাব। আর 1.5 মাস মতো বাকি আছে। আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। নির্ঝর ক্রমেই তোমার ওপর দুর্বল হয়ে পড়ছে। ঠিক এই মুহূর্তে তুমি নির্ঝরের জীবন থেকে না গেলে নির্ঝর কখনো তোমাকে ভুলতে পারবে না। তুমি কি চাও না নির্ঝর আমার সাথে সুখে থাকুক? আমি নির্ঝরের সুখ চাই বলেই তো এত কিছু করেছি। 1 বছর আগে তাকে ছেড়েছি, যে কিনা আমার প্রাণ ছিল, জীবন ছিল। নির্ঝর আমার প্রথম ভালোবাসা। তবু তাকে ছেড়ে দিয়েছিলাম কারণ তার সুখটাই আমার কাছে সব কিছু। তাহলে সে সুখের জন্যই নির্ঝরকে পুরোনায় ছেড়ে দাও। আমার সাথে নির্ঝর অনেক সুখে থাকবে, কারণ নির্ঝরকে আমি সন্তানের সুখ দিতে পারবো, যেটা তুমি পারবে না। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি পারবো না নির্ঝরকে সন্তানের সুখ দিতে। কিন্তু আপনি কেন? নির্ঝরকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না। সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু চাই তুমি নির্ঝরকে ছেড়ে চলে যাও। আর এটাই মোক্ষম সময়। আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাও। নির্ঝর এখন বাড়িতে নেই। আমি সবটা ম্যানেজ করে নেব। 1 বছর আগেও নির্ঝরকে আমি সামলেছিলাম, এখনও সামলে নেব। তুমি শুধু চলে যাও আমাদের জীবন থেকে। আমাদের একটু সুখে থাকতে দাও। কিছু বলছি না, শুধু চুপচাপ টলমল চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছি। নির্ঝরের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আর আমি নির্ঝরের অতীত, এমন একটা কালো অতীত যেটা নির্ঝরের ভুলে যাওয়াই সব থেকে ভালো। আচ্ছা, আমি চলে যাচ্ছি। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নিও, কেমন? নির্ঝর বাড়িতে আসার আগেই বেরিয়ে গেলে ভালো হবে, না হলে তোমাকে যেতে দেবে না। ইমোশনাল করে তোমাকে থামিয়ে দেবে। তারপর আমাদের বিয়েটা আর হবে না। তুমি প্লিজ আগে চলে যাও। এদিকটা আমি সব সামলে নেব। স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে গেল। আমি এখনও ব্যালকনিতে ঠায় দাঁড়িয়ে আছি। জীবনের চূড়ান্ত নির্ণয় এসে দাঁড়িয়েছি। তন্ময়ের কাছে আমি ফিরে যাব না, কখনোই না। তন্ময়ের মতো একটা প্রতারক চরিত্রহীনের কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। হয়তো মা হওয়া সুখ আমার জীবনে কখনোই আসবে না। তিতলিকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু শেষ অবলম্বনটুকু আর পেলাম না। এই জীবন নির্ঝর আর তিতলিকে ছাড়াই কাটাতে হবে, তাদের দুজনের ভালোর জন্য। তিতলিকে পেতে হলে তন্ময়ের কাছে ফিরতে হবে, কিন্তু আমি তন্ময়ের কাছে ফিরতে চাই না। তার মতো একটা প্রতারকের কাছে ফিরে বাকি জীবনে নরক পোহাতে চাই না। জন্মের পরে মা বাবা একা ছেড়ে দিয়েছিল, সেই একা জীবনই সবসময় কাটাতে হবে। যে সন্তান মা বাবার কাছে আনওয়ান্টেড হয়, সে সন্তানের ভাগ্যে সুখ কীভাবে আসবে? নির্ঝরের আলমারি থেকে নিজের সব জিনিসপত্র নামিয়ে এনে একে একে গুছিয়ে নিলাম। আজই শেষ দিন আমার এই বাড়িতে। এখনই চলে যেতে হবে আমার এখান থেকে। ঠিক বলেছে স্নিগ্ধা। আর যদি আমি এই বাড়ি থেকে না যাই, তাহলে হয়তো নির্ঝর কখনোই যেতে দেবেন না। নিজের ভালোবাসার জালে আবার আমাকে আটকে ফেলবেন।
কিন্তু আমি তো কোনো জালে আবদ্ধ হতে চাই না। নির্ঝর সারা জীবন তার পরিবার নিয়ে সুখে থাকবেন। এর থেকে সুখের আমার কাছে আর কি হতে পারে? কিছু কিছু ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না। আমার আর নির্ঝরের ভালোবাসাও তেমন কখনো পূর্ণতা পাবে না। আমাদের ভালোবাসা কোনো সম্পর্কের নাম না পেলেও সবসময় এতটাই গভীর থাকবে। আমি চাই নির্ঝর আমাকে ভুলে যাক, কিন্তু আমি তো তাকে কখনোই ভুলতে পারবো না। আমার মনের ভেতর না হয় আমাদের ভালোবাসা জীবিত থাকুক। আমার স্মৃতিতে আমি আর নির্ঝর একসাথে থাকব। এই 1.5 মাসের সম্পর্কে স্মৃতি আঁকড়ে ধরে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। আর নির্ঝর স্নিগ্ধার সাথে সুখে থাকবেন তার সন্তান সন্ততি নিয়ে। আমার ভালোবাসা দিয়ে নির্ঝরকে পরিপূর্ণ করে দিয়ে যাব। আমি না হয় অপূর্ণই থেকে গেলাম। জিনিসপত্র গোছানো হয়ে গেছে। লাগেজটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম। ঠিক তখন নির্ঝর কোথা থেকে এসে আমার হাতটা চেপে ধরলেন। নির্ঝরের চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে, হয়তো সারা রাত ঘুমায়নি। উনি এত শক্ত করে আমার হাত চেপে ধরেছে যে আমার হাতে ব্যথা লাগছে। নিজেকে কি মনে করো তুমি? সিঁড়ির সামনে আমার হাত চেপে ধরে নির্ঝর কথাটা বললেন। নির্ঝরের রক্তচক্ষু দেখে রীতিমতো আমার ভয় হচ্ছে, তবুও নিজেকে শান্ত করে স্থির দাঁড়িয়ে আছি। এই সময় আমার ভয় পেলে চলবে না। যখন ইচ্ছা আমার জীবন নিয়ে খেলা করবে, আমাকে ছেড়ে চলে যাবে, তাই তো? সো স্যাড। এবার আমি তোমাকে সে সুযোগটা দিচ্ছি না। আমার জীবন নিয়ে খেলা করার সুযোগ এবার আমি কাউকে দেব না। কি করছেন? হাত ছাড়ুন, যেতে দিন আমাকে। তোমাকে আর কোথাও যেতে দেব না আমি। প্রতিবার তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য মিথ্যা বাহানা বানাও। 1 বছর আগে চিঠিতে লিখেছিলে তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমার মতো একটা মেয়েবাজকে তুমি ভালোবাসতে পারো না। তোমাকে আমি আগেই বলেছিলাম তৃষা, আমার জীবনে তুমি আসার আগে অনেক মেয়েই ছিল, কিন্তু তুমি আসার পর শেষ নিঃশ্বাস অবধি আর কোনো মেয়ে আসবে না। তবুও তুমি আমাকে অবিশ্বাস করার মিথ্যা নাটক করে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি কোনো মিথ্যা নাটক করিনি। আমি আপনাকে আগেও ভালোবাসতাম না, এখনও ভালোবাসি না। এজন্যই ছেড়ে চলে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি কাকে ভালোবাসো? আমাকে একটু বলো তো প্লিজ। তন্ময়কে? হ্যাঁ, তন্ময়কে আমি অনেক ভালোবাসি। ভালোবাসো? তাই বুঝি এতগুলো টাকা তন্ময়কে দিয়েছো? আপনার কাছ থেকে নেওয়ার পর সেই টাকাগুলো আমার হয়েছে। আর আমার টাকা আমি কাকে দেব সেটা একান্তই আমার ব্যাপার। আর কত মিথ্যে বলবে তৃষা? সব জেনে গেছি আমি। তন্ময়কে তুমি ভালোবাসো না। তুমি শুধু তন্ময়কে টাকা দিয়েছিলে তিতলিকে বাঁচানোর জন্য। সেটা আমার আর তন্ময়ের নিজস্ব ব্যাপার। আপনার এত নাক গলাতে হবে না। নাক তো অবশ্যই গলাতে হবে। তন্ময় তোমার কাছ থেকে মিথ্যে বলে টাকা নিয়েছিল। তিতলি অসুস্থ নয়, তিতলির অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়েছিল, আর তুমি সেটা ওকে দিয়েছিলে। টাকাগুলো দেওয়ার পেছনে ভালোবাসা ছিল না, ছিল শুধু তিতলির প্রতি তোমার চিন্তা, তোমার মাতৃত্বের টান। আপনার এইসব কথা শোনার আমার একদমই ইচ্ছে নেই। আমাকে যেতে দিন প্লিজ। একটু পরেই আমার বাস ছেড়ে দেবে। আমাকে তার আগে বাস স্ট্যান্ডে পৌঁছাতেই হবে। টু হেল উইথ ইয়োর বাস। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর এমনিতেও তুমি কন্ট্রাক্টে আবদ্ধ। 3 মাসের আগে আমাকে তুমি ছাড়তে পারবে না। 3 মাসের পর আমাদের প্রপার ডিভোর্স হবে, তারপর তুমি যেতে পারবে। এর আগে তুমি আমার বাড়ি থেকে এক পাও নড়তে পারবে না। আপনার কন্ট্রাক্ট আমি আর মানি না। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। আর রইল আপনার কন্ট্রাক্ট। আপনার দেওয়া টাকাগুলো আপনি পেয়ে যাবেন। পায়ে পায়ে শোধ করে দেব আপনার। কিন্তু তবুও আমি আর পারবো না এসব করতে। আপনার শয্যাসঙ্গী হয়ে আমি আর থাকতে পারবো না।
প্রতি রাতে আপনাকে সুখী করার দায়িত্ব আর নিতে পারবো না। জাস্ট শ্যাট আপ তৃষা, তোমার এসব কথা আমি শুনতে চাই না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, ব্যাস এটাই জানি। আর কোনো কথা আমি শুনতে চাইছি না। আমি বেঁচে থাকতে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আপনার পাগলামি বন্ধ করুন। আমি এসব আর নিতে পারছি না, আমাকে যেতেই হবে। আপনার সব টাকা আমি আপনার আম্মুর হাতে দিয়ে দেব। আপনার আম্মু আপনাকে দিয়ে দেবে। আমার কোনো টাকা চাই না, আমার শুধু তোমাকে চাই। এটা আর সম্ভব না। আপনি আমাদের ডিভোর্সের প্রসেসিং শুরু করেন এবং ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দিন। তারপর আপনি স্নিগ্ধাকে বিয়ে করে নিন। আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একবারের জন্য কি আমার কথা মনে পড়বে না? আমাকে কি আর ভালোবাসতে পারবে না তুমি? আমার কান ঝাঁকিয়ে নির্ঝর কথাগুলো বললেন। নির্ঝরের চোখ দুটো পানিতে টলমল করছে। নির্ঝরের এই অবস্থা দেখে আমার বুকের ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে আর ক্রমই অসম্ভব হয়ে উঠছে। আমি আর পাচ্ছি না নির্ঝরের সামনে মিথ্যা বলতে, নিজেকে লুকোতে, নিজের কষ্টটাকে লুকোতে। ইচ্ছা করছে নিজেকে ওনার বুকে বিলীন করে দিয়ে সব কষ্ট হাওয়ায় উড়িয়ে দিই। মন বলছে নিজেকে নির্ঝরের বুকে বিলিয়ে দিই, কিন্তু মস্তিষ্ক মনের ইচ্ছাকে সায় দিচ্ছে না। মস্তিষ্ক বারবার বলছে চলে যেতে এখান থেকে, নির্ঝরকে সুখে থাকতে দিতে, কিন্তু পাচ্ছি না। ভীষণ কষ্ট হচ্ছে। আমি ওনাকে এখনও ঠিক আগের মতোই ভালোবাসি, হয়তো এখন আগের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি তাকে। এই 2 মাসের বিয়ের সম্পর্কে আমার ভালোবাসা কয়েক গুণ বেড়ে গেছে। ছাড়ুন আমাকে নির্ঝর। কেন বারবার আঁকড়ে ধরছেন আমাকে? আমার সাথে আপনার ভাগ্যে শুধু কষ্টই আছে। কখনো আপনাকে সুখী করতে পারবো না আমি। তবে কেন আমাকে নিজের কাছ থেকে সরিয়ে দিচ্ছেন না? কেন আমার মতো একটা বন্ধাকে স্ত্রী বানাতে চান? যে মেয়ে আপনাকে কখনো সন্তানের সুখ দিতে পারবে না, তাকে কেন বিয়ে করতে চান? কেন নিজের জীবনসঙ্গী বানাতে চান? কি বললে তুমি? সন্তানের সুখ দিতে পারবে না মানে কি বলতে চাইছো তুমি? যা সত্যি সেটাই বলতে চাইছি। আমি কখনো মা হতে পারবো না। তবে কেন আপনি আমাকে এতটা আপন করছেন? কেন আমাকে আপনার জীবন থেকে যেতে দিচ্ছেন না? কেন বারবার আটকে ধরেছেন? কেন? কথাগুলো বলতে বলতে তৃষা কান্নায় ভেঙে পড়ল। আমি কখনো মা হতে পারবো না নির্ঝর। সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা আমার নেই। কখনো সন্তান জন্ম দিতে পারবো না। এসব তুমি কি বলছো তৃষা? তুমি আমায় মিথ্যে বলছো, তাই না? আমার কাছ থেকে নিজেকে সরাতে আবারও মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি না নির্ঝর। আমার মনের প্রতিটা কথা সত্য। আমি কখনো মা হতে পারবো না। উপরওয়ালা আমাকে সম্পূর্ণ নারী হওয়ার ক্ষমতা দেননি। নির্ঝর আমার 2 বাহু ছেড়ে দিয়ে একটু দূরে সরে গেলেন। মনে হলো আমার কথায় অনেক বড় একটা ঝটকা পেয়েছেন। বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি ছলছল দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছি। নির্ঝরের সাথে চোখ মেলানোর সাহস পাচ্ছি না। হয়তো চোখ মেলে তাকানোর শক্তি আমার আর নেই। নিচে পড়ে থাকা লাগেজটা হাতে তুলে দরজার দিকে হাঁটা ধরলাম। উদ্দেশ্য নির্ঝরের বাড়ি থেকে আর ওনার জীবন থেকে চিরজীবনের জন্য চলে যাওয়া। ভুলেও কখনো আর ওনার দিকে না ফেরা। সব সম্পর্কের মায়াজাল ছিন্ন করে চলে যাব আমি। চলে যাচ্ছি নির্ঝরের কাছ থেকে অনেক দূরে, যেখানে নির্ঝর থাকবে না, কিন্তু ওনার আর আমার ভালোবাসা সবসময় থাকবে আমার স্মৃতিতে। আমি আর নির্ঝর একসাথে থাকবো সবসময়। দরজা দিয়ে বের হওয়ার ঠিক আগের মুহূর্তে পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরল। লোকটা যে নির্ঝর তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি আর পিছনে ফিরতে পারবো না, তাই নিজের জায়গায় ঠাঁই দাঁড়িয়ে আছি। আচমকা নির্ঝর আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। আমার খোলা চুলগুলো নির্ঝরের চোখে মুখে আছড়ে পড়ে।
ওনার কান্না ভেজা মুখে লেপ্টে গেছে। নির্ঝরের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না, কিন্তু বেহায়া মনকে ফেরাতে পারছি না। ওনার চোখের দৃষ্টির আড়ালে এক নজর ওনার মুখটা দেখে নিলাম। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তৃষা, আমি তোমাকে যেতে দেব না। 1 বছর আগে ছেড়ে যাওয়ার কারণ যাই থাকুক না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি কেয়ার করি। আমি আপনাকে সারা জীবন নিঃসন্তান থাকতে দিতে পারি না তৃষা। আমার সন্তান চাই না তৃষা, আমার শুধু তোমাকে চাই। পাগলামি করবেন না নির্ঝর, যেতে দিন আমাকে। তৃষা, আমরা বাচ্চা অ্যাডপ্ট করে নেব। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। না, এটা কোনো সমাধান নয়। বাচ্চা আপনার নিজেরই হবে। অন্যের বাচ্চাকে অ্যাডপ্ট করার কোনো প্রয়োজন নেই। অক্ষমতা তো আপনার মধ্যে নেই, অক্ষম আমি। তাই আপনি স্নিগ্ধাকে বিয়ে করে নিন। মেডিকেল সায়েন্স অনেক উন্নত তৃষা, আমরা অন্য কোনো উপায়ে বাচ্চা নিতে পারি। না, সেটা সম্ভব নয়। নয়না ম্যাম এবং রাজীব স্যার কোনো অ্যাডপ্টেড চাইল্ডকে তাদের বংশধর হিসেবে মেনে নেবেন না। হোয়াট? আব্বু আর আম্মু এ সম্পর্কে জানতেন? হ্যাঁ, তারা জানতেন, কিন্তু তাদের কোনো দোষ নেই। কোনো মা বাবাই চাইবে না তাদের সন্তান কষ্টে থাকুক। একাকিত্ব জীবন কাটানো কতটা কষ্টের সেটা আপনি বুঝবেন না। আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আর আমাকে ঘিরে রয়েছে অপূর্ণতা, কখনো আপনাকে পূর্ণ করতে পারবো না। বৈবাহিক জীবনে সন্তান না থাকার কষ্টটা কি এখন বুঝতে পারবেন না? সময়ের সাথে সাথে বুঝতে পারবেন কতটা কষ্ট হয়। আপনার সামনে যখন অন্যান্য সবাই তাদের সন্তান নিয়ে খেলা করবে, তাদের সন্তান নিয়ে সুখে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন কষ্টটা কী। নিজের সন্তানহীন জীবনের কোনো মানে হয় না। আমরা একটা বাচ্চা দত্তক নিতে পারি অথবা সারোগেসির মাধ্যমেও নিজেদের সন্তান পেতে পারি। কি দরকার এসবের নির্ঝর, যেখানে আপনি সন্তান জন্মদানে সক্ষম? দোষ তো আমার মধ্যে। আপনি স্নিগ্ধাকে বিয়ে করে নিন। তুমি তোমার জেদ ছাড়বে না, তাই তো? ঠিক আছে, এখন যা করার আমি করব। নির্ঝর আমাকে পাঁজা কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরের ঘরে নিয়ে গেলেন। আমি নিজেকে ওনার কোল থেকে নামানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতে পারছি না। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করেও কোনো লাভ হলো না। ক্লান্ত হয়ে আমি হাল ছেড়ে দিলাম। নির্ঝর আমাকে ঘরে নিয়ে বিছানার ওপর ধপ করে ফেলে দিলেন। আমি অবাক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছি। কি করতে চাইছেন উনি? এভাবে ঘরে নিয়ে এলেন কেন? কি করছেন আপনি? এভাবে আমাকে ঘরে নিয়ে এলেন কেন? শুরুর দিনটাই তোমাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিলাম এই ঘরে, যাতে তুমি পালাতে না পারো। আজ আবার প্রয়োজনে তোমাকে বেঁধে রাখবো, তবুও যেতে দেব না। আমি আপনার সাথে থাকতে চাই না, আমাকে যেতে দিন। আর স্নিগ্ধাকে বিয়ে করে জীবনে এগিয়ে যান। খুব ইচ্ছা তোমার আমার বিয়ে দেখার, তাই না? ঠিক আছে, তোমার ইচ্ছা আমি পূরণ করব। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কি স্নিগ্ধাকে বিয়ে করতে রাজি হয়েছেন? হ্যাঁ, করব আমি বিয়ে, স্নিগ্ধাকেই করব। কিন্তু আমার একটা শর্ত আছে, যেটা তোমাকে মানতে হবে। কি শর্ত? আমার আর স্নিগ্ধার বিয়ে তুমি নিজে দাঁড়িয়ে দেখবে। বিয়ে শেষ হওয়ার আগে পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আপনার আর স্নিগ্ধার বিয়ে দেখার কোনো ইচ্ছে নেই আমার। আমাকে যেতে দিন। তুমি কোথাও যেতে পারবে না। বিয়ে আমি অবশ্যই করব, কিন্তু তোমাকে আমার বিয়ের দিন আমার সামনে উপস্থিত থাকতে হবে। তুমি খুশি মনে আমার আর স্নিগ্ধার বিয়ে এনজয় করবে। নির্ঝরের কথায় আমি বাকরুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। ইতিমধ্যে আমার দু চোখ ছলছল করে উঠেছে। কি বলছেন উনি এসব? ওনার বিয়ে, তাও আবার অন্য কারোর সাথে। আমি কিভাবে সহ্য করব? আমি তো জীবিত থেকেও হাজারবার মরব তাকে অন্য কারোর হতে দেখে। আমার জেদের এত বড় শাস্তি দেবেন নির্ঝর আমাকে? কি হলো, চুপ করে আছো যে? লুক, তোমার ইচ্ছাই আমি পূরণ করতে চাইছি। তুমি তো এতক্ষণ বলছিলে যে আমি যেন স্নিগ্ধাকেই বিয়ে করে নেই। ওকে দেন, আই এম রেডি।
আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে বারবার। আপনি বিয়ে করবেন, এটা তো খুশির খবর, কিন্তু আমি তো আপনার খুশিতে ভাগিদার হতে পারবো না। আসলে সেই যোগ্যতা আমার নেই তৃষা। তোমার যোগ্যতা দেখে আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবেসেছি। এখন বিয়েটাও তোমার কথাতেই করব, আর এই জন্য তুমি আমার বিয়ে সব ফাংশন অ্যাটেন্ড করবে। বন্ধা মেয়ে মানুষের কোনো শুভ কাজে থাকতে নেই। তোমার মতো মেয়ের মুখে থেকে আমি এমন কুসংস্কারপূর্ণ কথা এক্সপেক্ট করিনি তৃষা। ভেবেছিলাম তোমার বলা কথাগুলো তোমার ভেতরের কষ্টের রিফ্লেকশন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুমি কুসংস্কারে জর্জরিত। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন, শুধু আমাকে যেতে দিন। আর এটা আর হচ্ছে না, থাকো এই ঘরে বন্দি হয়ে। নির্জন আমাকে ঘরে আটকে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে সেখান থেকে চলে গেলেন। নির্ঝর আমাকে কুসংস্কারচ্ছন্ন মনে করছেন, কিন্তু তাকে সত্যিটা বলতে পারছে না। যাকে জীবন দিয়ে ভালোবাসি তাকে নিজের চোখের সামনে অন্য কারোর হতে আমি কিভাবে দেখতে পারি? আবারও সেই বন্দি জীবন শুরু হলো আমার। আগে শুধু একটাই ছিল, নির্ঝরের প্রতি নিজেকে দুর্বল না করা। আজ আবারও সেই বন্দি জীবন শুরু হলো আমার। আগে শুধু একটাই ইচ্ছে ছিল, নির্ঝরের প্রতি নিজেকে দুর্বল না করা, আর আজও সেই একই ইচ্ছা, নির্ঝরের প্রতি নিজেকে দুর্বল না করা। তাকে অন্য কারোর হতে যাতে দেখতে পারি, সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তৃষার ঘর থেকে বেরিয়ে নির্ঝর তার মোবাইল ফোন বার করে তার ম্যানেজারকে ফোন করে। আই নিড সাম ইনফরমেশন নির্ঝর, ইটস আর্জেন্ট, যত দ্রুত সম্ভব আমার ইনফরমেশনগুলো চাই। ওকে, ডু ইট ফাস্ট। নিজের ঘরের বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করছে স্নিগ্ধা। একটু আগে তৃষার বাড়ি থেকে চলে যাওয়ার সময় স্নিগ্ধা সিঁড়ির ওপরে দাঁড়িয়ে সব দেখেছিল। সে ভেবেছিল তৃষা আজই চলে যাবে, আর তার আর নির্ঝরের মধ্যে থেকে সব বাধা দূর হয়ে যাবে, সব আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু তার ভাবনায় জল ঢেলে দিয়ে নির্ঝর তৃষাকে পাঁজা করে ঘরে নিয়ে গেল। সেই দৃশ্য দেখার পর থেকে স্নিগ্ধা অঝরে কেঁদে কান্না করে যাচ্ছে। মনে হচ্ছে তার বুকে কে অনবরত ছুরি আঘাত করে যাচ্ছে। ভালোবাসায় কেন এত কষ্ট? নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখলে কেমন লাগে তা একমাত্র সেই বুঝতে পারবে যে এমনটা অনুভব করেছে বা দেখেছে নিজের চোখে। এই ব্যথা অন্য কেউ বুঝতে পারবে না। বারবার চোখের পানি মুছতে মুছতে স্নিগ্ধা দু চোখের কাজল লেপটে কালিমা ধারণ করেছে। হঠাৎ দরজায় কড়া পড়ায় স্নিগ্ধা ধড়ফড়িয়ে উঠে বসল। পেছনে তাকাতেই স্নিগ্ধা নির্ঝরকে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। অনেকটা অভিমান নিয়ে স্নিগ্ধা অপর দিকে মুখ ঘুরিয়ে নিল। স্নিগ্ধার অভিমান বুঝতে পেরেও নির্ঝর তেমন পাত্তা না দিয়ে ঘরের ভেতরে এগিয়ে এলো। স্নিগ্ধা এখনও নির্ঝরের বিপরীত দিকে তাকিয়ে আছে। আই ওয়ান্ট টু ম্যারি ইউ স্নিগ্ধা, অ্যাজ সুন অ্যাজ পসিবল। সম্ভব হলে এই সপ্তাহেই। তোমার কোনো আপত্তি থাকলে এখনই বলতে পারো। নির্ঝরের কথা শুনে মুহূর্তেই স্নিগ্ধার দু চোখ খুশিতে ভরে উঠল। কোনো ছোট বাচ্চা যেমন তার কাঙ্ক্ষিত খেলনা পেলে খুশি হয়ে ওঠে, ঠিক তেমনি স্নিগ্ধার চোখে মুখেও খুশির ঝলক দেখা যাচ্ছে। বিয়ের কথাটা বলে নির্ঝর স্নিগ্ধার উত্তর জানতে না চেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বিয়ের কথা শুনে স্নিগ্ধা নিজেও পাগল হয়ে ওঠে। তৃষার ব্যাপারে আর কিছু জানতে চাইল না। অবশ্য তৃষার কি হলো সে ব্যাপারে জানার তার কোনো আগ্রহ নেই। তৃষা তার জন্য কোনো ম্যাটারই করে না। তার সবটা জুড়ে রয়েছে নির্ঝর। নির্ঝরকে পেলে সে দুনিয়া ভুলতে পারে। তৃষা এক প্রকার এক্সিস্টই করে না তার জন্য। চোখের পানি মুছে ফেলে স্নিগ্ধা তার বিয়ের শপিংয়ের লিস্ট বানানোর জন্য নয়না বেগমের ঘরের দিকে ছুটল। একটু আগে তৃষা ও নির্ঝরের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে
তাতে আদৌ স্নিগ্ধার কিছু যায় আসে না কিনা বোঝা যাচ্ছে না। সে খুশি মনে তার বিয়ের আয়োজন করার কাজে ছুটে চলেছে। নয়না বেগমের ঘরে গিয়ে স্নিগ্ধা নয়না বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরে। নয়না বেগম খানিকটা ঘাবড়ে গেলেও স্নিগ্ধার কণ্ঠে স্বাভাবিক হন। পেছন ফিরে নয়না বেগম স্নিগ্ধাকে জিজ্ঞেস করেন, হঠাৎ এত খুশি লাগছে তোমাকে, কি হয়েছে? নির্ঝর বুঝি তৃষাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? বাড়ি থেকে বের করেনি, তবে নির্ঝর আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কি? ইয়েস, অ্যান্ড গেস হোয়াট? এই সপ্তাহে নির্ঝর আমাকে বিয়ে করতে চায়। আমার যে কত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না আম্মু। ইচ্ছে হচ্ছে ডান্স করতে। তুমি সত্যি বলছো স্নিগ্ধা? নির্ঝর কি সত্যি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে? অফকোর্স আম্মু, কিন্তু এটা কিভাবে সম্ভব? নির্ঝর তৃষাকে কিভাবে ভুলতে পারলো? সেটাও এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি নির্ঝর তৃষাকে ভুলে যাবে বিশ্বাস হচ্ছে না আমার। কামন আম্মু, এখানে বিশ্বাস না হওয়ার কি আছে? নির্ঝর তৃষাকে ভালোবাসে না, আর এমনিতেও নির্ঝর আর আমার বিয়ে হওয়ারই কথা ছিল। সেটা কিছুদিন আগে হলে কি ক্ষতি হবে? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি। আমি ক্ষতির কথা বলিনি, কিন্তু যে নির্ঝর তৃষাকে 1 বছরেও ভুলতে পারেনি, সেই নির্ঝর একদিনের মধ্যে তৃষাকে ভুলে তোমাকে কিভাবে বিয়ে করতে রাজি হলো? উফ আম্মু, এত চিন্তা করছো কেন? যে কারণেই হোক না কেন রাজি হয়েছে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? আমার চিন্তা অন্য জায়গায়। নির্ঝর এত সহজে রাজি হওয়ার পাত্র নয়। নিশ্চয় নির্ঝরের মাথায় অন্য কিছু চলছে মনে মনে। আম্মু, আই হ্যাভ টু গো। আমার অনেক শপিংয়ের লিস্ট করা বাকি আছে, আবার ওগুলো শপিং করতে হবে, বিউটিশিয়ানের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমার কত কাজ, আমাকে যেতে হবে, বাই। স্নিগ্ধা নয়না বেগমের ঘর থেকে বেরিয়ে গেলে নয়না বেগম চিন্তিত মুখে ধপ করে সোফায় বসে পড়েন। নির্ঝরে রাজি হওয়াটা যেন সে কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তার বারবার মনে হচ্ছে কোথাও কোনো একটা খটকা আছে। পুরো চৌধুরী বাড়িতে কাজের ধুম পড়ে গেছে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে, যে কি না শহরের সবচেয়ে ইয়াং হোটেলিয়ার। বিয়েটাও তেমনি আলিশান হতে চলেছে। কাজের চাপ আরও বেশি পড়েছে, কারণ বিয়েটা এই সপ্তাহতেই হবে। নয়না বেগমও নিজের সব শঙ্কা ভুলে বিয়ের আয়োজনে লেগে পড়েছেন। নির্ঝর বিয়েতে তাড়াহুড়ো করলেও আয়োজনে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এদিকে 2 দিন হতে চলল তৃষার উপরের ঘরটাতে বন্দি। আগে নির্ঝর প্রতি রাতে তৃষার ঘরে এলেও এই 2 দিনে একবারও তৃষার মুখোমুখি হয়নি। শুধু সময় মতো সার্ভেন্ট আসে, তৃষার প্রয়োজনীয় জিনিস দিয়ে গেছে। আজ 3 দিন হতে চলল আমি এই উপরের ঘরে বন্দি আছি, ঠিক আগের মতোই। ব্যালকনির কাছে লক লাগানো, আর চাবি হয়তো নির্ঝরের কাছে আছে। দরজাও বাইরে থেকে বন্ধ। সময় মতো আমাকে শুধু খাবার দিয়ে যায় সার্ভেন্টরা। তিতলির কথা খুব মনে পড়ছে। অনেক কষ্টে থাকলে কেন যেন তিতলিকে মন খোঁজে। হয়তো আমার ভালো থাকার একমাত্র অবলম্বন আমার তিতলি। কিন্তু তিতলিকে ফিরে পেতে হলেও আমি তন্ময়ের কাছে যাব না। তিতলিকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে আছি। এখন নির্ঝরের বিয়ের পর আমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। 2-3 দিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ মনে হচ্ছে। সারাক্ষণ মাথা ঘোরানো, বমি বমি ভাব, দুর্বলতা। মাথা সোজা করতে পারিনি। জানি না কোন রোগ শরীরে বাসা বাঁধল। হয়তো আমার সময় ফুরিয়ে আসছে। এই দুনিয়ায় হয়তো আর বেশি দিন থাকা হবে না। অবশ্য এই অপূর্ণতা জীবন রেখে কি লাভ? সবার কাছে তো আমি বোঝা, আমি তো আমার নিজের কাছেই বোঝা। যে জীবনে ভালোবাসা নেই, মাতৃত্বের সুখ নেই, সেই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। মৃত্যুর মাধ্যমে অন্তত আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব।
বিছানায় শুয়ে বালিশে মুখ গুজেছিলাম, তখন দরজায় টোকা পড়লে উঠে দরজা খুলে দিলাম। সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে দুপুরের, কিন্তু খাবারের ট্রেতে রাখা মাছের স্মেলে আমার কেন জানি গা গুলিয়ে উঠল। বুঝলাম না কি হলো, দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করলাম। এমনিতেই দুর্বল শরীর, তার উপর আবার বমি। মনে হচ্ছে ওয়াশরুমে মাথা ঘুরে পড়ে যাব। মিতা সার্ভেন্ট আমাকে ধরে এনে পুনরায় বিছানায় শুইয়ে দিল। আরে ওকে ম্যাম, আপনার তো শরীর খুব খারাপ মনে হচ্ছে। আমি কি নির্ঝর স্যারকে ইনফর্ম করব আপনার অসুস্থতার কথা? মিতা: না, আমি ঠিক আছি, তুমি যাও, আর খাবারটাও নিয়ে যাও। আমার শরীর ভালো লাগছে না, আমি খাবো না। তৃষা: মিতা খাবার নিয়ে তৃষার ঘর থেকে বেরিয়ে দরজা লক করে সিঁড়ি দিয়ে নামার সময় স্নিগ্ধার সাথে ধাক্কা খেল। আর ইউ ব্লাইন্ড? কান্ট ইউ সি, ইডিয়েট? সরি ম্যাম, আসলে আমি খেয়াল করতে পারিনি, সরি। ঠিক আছে। কোথা থেকে আসছিলে? তৃষার জন্য খাবার নিয়ে গেছিলে বুঝি? জি ম্যাম, কিন্তু তৃষা ম্যাম খাবার ফিরিয়ে দিয়েছেন, তার শরীর ভালো নয়। কি হয়েছে তৃষার? ম্যামের বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, শরীর নাকি খুব দুর্বল, এই জন্য কিছুই খেতে পাচ্ছেন না। আমার সামনেই একবার বমি করলেন। হঠাৎ করে তৃষা এত অসুস্থ কী করে হলো? বাট হু কেয়ার্স? ইনফ্যাক্ট তৃষা মরে গেলে আমার জন্যই ভালো। নির্ঝর আর আমার জীবন থেকে একবারেই চলে যাবে। স্নিগ্ধা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেলতে দুলতে নয়না বেগমের ঘরে গেল। নয়না বেগম বিয়ের গয়না ঠিকঠাক করছিলেন স্নিগ্ধার জন্য। কি হলো, এত চিন্তিত লাগছে কেন তোকে? নয়না বেগম: আরে আম্মু আর বলো না, এই তৃষা আমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। স্নিগ্ধা: কেন, তৃষা আবার কি করলো? দুদিন পর আমার বিয়ে, আর এই তৃষা আজকে অসুস্থতার নাটক করছে যাতে নির্ঝরকে আবার ফাঁসাতে পারে। মানে? তৃষা নাটক করছে যে অনেক অসুস্থ, দুর্বলতা, মাথা ঘুরে, বমি বমি ভাব। ও কি যেন নাম সার্ভেন্ট? মিতা। ওর সামনেই নাকি বমি করেছে, খাবারও খেতে পাচ্ছে না, ব্লা ব্লা। আচ্ছা আম্মু, তুমিই বলো, এসব নাটকের এখন কি প্রয়োজন, যেখানে তৃষা নিজেই নির্ঝরকে বিয়ের জন্য রাজি করিয়েছে। এখন আমাদের লাইফ থেকে চলে গেলেই পারে, শুধু শুধু আমার লাইফটা হেল বানাচ্ছে। নয়না বেগম স্নিগ্ধাকে ভালো মন্দ কিছু না বলে চিন্তিত মুখে নিজের ঘর থেকে বেরিয়ে তৃষার ঘরের দিকে হাঁটা ধরলেন। এসি ঠান্ডা থাকা সত্ত্বেও নয়না বেগমের কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে। হাত দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে তৃষার ঘরের দরজা ঠেলে ঢুকতে ভেতরে ঢুকলেন তিনি। নিস্তেজ শরীরে, ক্লান্ত অবস্থায় বিছানার সাথে লেপ্টে আছে তৃষা। নয়না বেগম হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তৃষার কপালে হাত রেখে এক প্রকার ঘাবড়ে যায় সে। আর কিছু চিন্তা না করে সার্ভেন্টদের সাহায্যে তৃষাকে গাড়িতে নিয়ে উঠল। কিছু একটা ভেবে নয়না বেগম আবার বাড়ির ভেতরে ফিরে এসে স্নিগ্ধার কাছে গেলেন। স্নিগ্ধা: আম্মু, তুমি এমন হাঁপাচ্ছ কেন? স্নিগ্ধা, তুমি এখনই তৃষাকে নিয়ে হসপিটালে যাও, আমি বাসায় থাকছি নির্ঝরকে সামলানোর জন্য। হোয়াট, হ্যাভ ইউ লস্ট ইট আম্মু? আমি যাব, তাও আবার ওই সতীনটার জন্য? ইম্পসিবল আম্মু। ইফ শি ডাইজ দেন লেট হার। ডোন্ট টক রাবিশ স্নিগ্ধা, আমি বলছি মানে তুমি যাচ্ছ রাইট নাও। স্নিগ্ধার আগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে তৃষার সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তৃষার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে চোখ খুলে দেখতেও পাচ্ছে না তার সাথে কে আছে। গাড়ির কাছে হেলান দিয়ে বসে আছে তৃষা। গাড়ি আপন মনে ছুটে চলেছে গন্তব্যের দিকে। একটু আগেই স্নিগ্ধার সাথে হসপিটাল থেকে বেরিয়ে এসেছে সে। ডাক্তারের সাথে তার কথা হয়নি, তাই যা করা স্নিগ্ধাই সব করছে। অবশ্য তৃষার জানার কোনো ইচ্ছে নেই যে তার কি হয়েছে বা ডাক্তার কি বলেছে। আজকে রাতের পর তার জীবন পাল্টে যাবে। তার মাথায় একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আজকের পর তার নির্ঝর আর তার থাকবে না, অন্য কারোর হয়ে যাবে। দু চোখ বেয়ে অনবরত বেরিয়ে আসা পানির ফোঁটাগুলো মুছে চোখ বন্ধ করে নিল তৃষা।
এসি করা গাড়িতেও প্রচণ্ড রকম ঘামছে স্নিগ্ধা। কোনো একটা দুশ্চিন্তা তাকে গ্রাস করে নিয়েছে। অনেক চেষ্টা করছে নিজেকে তৃষার সামনে স্বাভাবিক উপস্থাপন করতে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। ডাক্তারের সাথে কথা বলে তৃষাকে সে বলেছে যে দুর্বলতা থেকে এই অবস্থা হয়েছে তৃষার, কিছুদিন মেডিসিন নিলেই সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। যদিও সত্যটা ভিন্ন, আর এই সত্যটা সে কাউকে জানাতে পারবে না। বাড়িতে পৌঁছাতেই নির্ঝরের মুখোমুখি হয় তৃষা আর স্নিগ্ধা। নির্ঝর অগ্নিদৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে আছে। তার অনুমতি ছাড়া তৃষাকে বাইরে নিয়ে যাওয়ায় সে ক্রুদ্ধ হয়ে আছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নির্ঝরের এই দৃষ্টিতে তৃষা ভয় পেলেও নির্ঝরকে এক প্রকার অগ্রাহ্য করে সিঁড়ি বেয়ে উপরের ঘরে চলে গেল। স্নিগ্ধা উপরের ঘরে যেতে নিলে নির্ঝর তাকে ডেকে ফেরালো। আমার পারমিশন ছাড়া তৃষাকে বাইরে নিয়ে যাওয়ার সাহস তোমাকে কে দিয়েছে স্নিগ্ধা? তৃষার ভীষণ শরীর খারাপ ছিল, এই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। হোয়াট? কী হয়েছে তৃষার? আমাকে জানাওনি কেন? তৃষা অসুস্থ, আমাকে একবারও বলোনি কেন? কেমন আছে তৃষা এখন? ওর কি হয়েছে? ডাক্তার কি বলেছে? তৃষার প্রতি নির্ঝরের চিন্তা দেখে হিংসায় জ্বলে যাচ্ছে স্নিগ্ধা। তবুও দাঁতে দাঁত চেপে বলল, রিল্যাক্স তৃষা ঠিক আছে। যা সমস্যা হয়েছিল তা শুধু দুর্বলতা থেকেই হয়েছিল। কিছু মেডিসিন দিয়েছে ডাক্তার, সেগুলো নিয়মিত নিলে তৃষা ঠিক হয়ে যাবে। এখন তৃষা কেমন আছে আমাকে জানতে হবে। ওফ নির্ঝর, এখন অন্তত তৃষার চিন্তা বাদ দাও। কাল আমাদের বিয়ে, একবার অন্তত আমার চিন্তা করো। এখন আমাকে নিয়ে ভাবো। তৃষা তোমার অতীত আর আমি তোমার বর্তমান এবং ভবিষ্যৎ। আমাদের বিয়ে কাল, সে কথা চিন্তা করো। আই এম ভেরি টায়ার্ড, পরে কথা বলছি। স্নিগ্ধা পেছন থেকে কয়েকবার নির্ঝরকে ডাকলেও নির্ঝর পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ব্যালকনির কাঁচ খোলা থাকায় ব্যালকনির কার্নিশে ঘেঁষে দাঁড়িয়ে আছি। এই 5-6 দিনে প্রথমবার ব্যালকনির কাঁচ খোলা পেয়েছি। দু চোখের কোণ বেয়ে অনবরত অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ছে। আজকের এই একটা রাত, তারপরেই সব বদলে যাবে আমার জীবনে। আমার ভালোবাসা হয়ে যাবে অন্য কারোর স্বামী। নির্ঝরের প্রতি আমার আর কোনো অধিকার থাকবে না। ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে অন্য কারোর হতে দেখব। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আমিও তো অনেক ভালোবেসেছিলাম নির্ঝরকে, কিন্তু আমার ভালোবাসা যে ওনাকে পরিপূর্ণতা দেবে না। আমার থেকে দূরেই উনি সুখে থাকবেন। একটা সম্পূর্ণ জীবন ওনার অপেক্ষা করছে। আজকের পর থেকে নির্ঝরকে দূর থেকে হয়তো অনেকবার দেখব, কিন্তু কাছে গিয়ে তার বুকে মাথা রাখার অধিকার আর আমার থাকবে না। তার জন্য মনে ভালোবাসা তো অনেক থাকবে, কিন্তু তার উপর আমার অধিকার থাকবে না। ভালোবাসি বলার অধিকারটুকুও থাকবে না। অধিকারের দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নেই। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরল। চমকে উঠলাম। পেছন থেকে জড়িয়ে ধরা ব্যক্তিটি নির্ঝর। এতে আমার কোনো সন্দেহ নেই। তার স্পর্শ আমি চিনতে পারি। নিজের অজান্তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নির্ঝর আমার পেটে স্লাইড করতে করতে ঘাড় থেকে চুল সরিয়ে দিলেন। ঘাড়ে একটা গভীর চুম্বন এঁকে দিয়ে আমাকে পাজা কোলে তুলে নিলেন। আমার চোখ দিয়ে এখনও পানি পড়ছে। আজকে হয়তো নির্ঝর আর আমার একসাথে শেষ দিন, শেষ সময়। এরপর আর এত কাছাকাছি কখনো থাকা হবে না। পরদিন পুরো চৌধুরী বাড়ি ব্যস্ততায় মগ্ন। আজ নির্ঝর আর স্নিগ্ধার বিয়ে। বিউটিশিয়ানরা এসে পড়েছে, স্নিগ্ধাকে সাজাচ্ছে তারা। কিছুক্ষণের মধ্যেই কাজী এসে যাবে আর বিয়েও শুরু হয়ে যাবে। সময় যত ঘনিয়ে আসছে আমার বুকের ধুকপুকানি ততই বেড়ে চলেছে। কোনো এক অজানা কষ্টে বুকের বাঁ পাশটা ছিঁড়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ভেতরটা। জানি না কিভাবে বাঁচব আমি নির্ঝরকে ছাড়া। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে আমাকে সারা জীবন। নির্ঝর সার্ভেন্টকে দিয়ে আমার জন্য একটা লাল শাড়ি পাঠিয়েছেন আর কিছু গয়না। আমাকে সুন্দরভাবে সেজেগুজে তার আর স্নিগ্ধার বিয়ে এনজয় করতে বলেছেন। নির্ঝর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো উঠে পড়ে লেগেছেন।
কোনো সুযোগ ছাড়ছেন না আমাকে কষ্ট দেওয়ার। সে খুব ভালো মতোই জানে তাকে অন্য কারোর সাথে দেখে আমার কী অবস্থা হবে। আমার যতই কষ্ট হোক আমি নির্ঝরের সব ইচ্ছা পূর্ণ করব, কারণ তার সবচেয়ে বড় ইচ্ছা আমি পূর্ণ করতে পারিনি। উনি আমার ভালোবাসা চেয়েছিলেন, আর আমি তাকে সেটা দিতে পারিনি। এর জন্য আমার যতই কষ্ট হোক তার মুখে হাসি ফোটানোর জন্য সব করব। হয়তো এই প্রতিশোধ নিতে পেরে তার মনের শান্তি পাবেন। নির্ঝরের পাঠানো শাড়িটা পরে মুখে কৃত্রিম হাসি রেখা ফুটিয়ে নিচে নেমে এলাম। সবার থেকে দূরে এক কোণায় দাঁড়িয়ে আছি। স্নিগ্ধা বধূ বেশে বসে আছে, তার ঠিক সামনেই নির্ঝর বসে আছে বর বেশে। নির্ঝরকে এতটাই সুন্দর লাগছে যে আমার চোখ সরাতে পারছি না। আমার দেখা সবচেয়ে সুদর্শন বর নিঃসন্দেহে নির্ঝর। নয়না ম্যাম আর রাজীব স্যার মেহমানদের দেখাশোনা করছেন। হুট করে বিয়ে ঠিক হওয়াতে মেহমানের সংখ্যা কম, তবে সবাই উচ্চপদস্থ। কাজী সাহেব এসে পড়েছেন। কয়েক মুহূর্তের মধ্যেই বিয়ে শুরু হবে। শেষবারের মতো দু চোখ ভরে নির্ঝরকে দেখছি। এই সময়টুকুতে আমি ওনাকে আমার চোখে বন্দি করে নেব। মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তার স্মৃতি চোখে নিয়েই কাটিয়ে দেব। বিয়ের কাজ শুরু করা যাক কাজী সাহেব। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন নয়না বেগম। ওয়েট আম্মু, কনেকে আসতে দাও। নির্ঝর, কি বলছিস? স্নিগ্ধা তো এখানেই আছে। আমি স্নিগ্ধার কথা বলছি না আম্মু। তৃষা দেখো কত দূরে দাঁড়িয়ে আছে, ওকে কাছে আসতে বলো, না হলে তো কবুল বললে কেউ শুনবে না। তুই কি পাগল হলি? তৃষা কেন কবুল বলবে? কারণ বিয়েটা তো আমি তৃষাকেই করছি। নির্ঝরের কথায় যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি আবোল তাবোল বকছিস তুই? মজা করছিস না? চুপচাপ বিয়েটা হতে দে। মজা আমি করিনি আম্মু, মজা তো তুমি করেছো আমার জীবন নিয়ে। নির্ঝর, এসব খেলা চলছে না। ইয়েস, এসব খেলা চলছে না। খেলা তো সেটা ছিল যেটা তুমি 1 বছর আগে খেলেছিলে। মানে? তৃষার ফেক রিপোর্টস কেন বানিয়েছিলে আম্মু? নির্ঝরের প্রশ্নে নয়না বেগম হঠাৎ করে ভীষণ ঘাবড়ে যায়। কি বলছিস? কেন? তৃষাকে মিথ্যে বলেছিলে যে তৃষা কখনো মা হতে পারবে না? কেন বলেছিলে তৃষা সন্তান জন্মদানে অক্ষম? নির্ঝর, তুই আমাকে সন্দেহ করছিস? না আম্মু, আমি তোমাকে দোষী প্রমাণ করছি। তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে দূরে করেছো, আমার জীবন নিয়ে খেলেছো। কেন? এসব মিথ্যা প্রমাণ ছাড়া কথা বলছি না আম্মু। 1 বছর আগে যে ডাক্তারকে দিয়ে তুমি তৃষার ফেক রিপোর্ট বানিয়েছিলে তার কাছ থেকে সব জেনেছি। ডাক্তার নিজেই বলেছে তুমি তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলে রিপোর্ট বানানোর জন্য। কেন করেছিলে এসব আম্মু? কেন নিজের ছেলের খুশি তুমি সহ্য করতে পারোনি? কেন? তোর খুশি চৌধুরী এম্পায়ারের যোগ্য নয়। একটা রাস্তার মেয়েকে তুই এই বাড়ির বউ করার জন্য খুঁজে এনেছিলি। যে মেয়ের জন্মের ঠিক নেই সে মেয়ে হবে আমার ছেলের বউ? কখনোই না। আম্মু, তৃষার প্রতি তোমার মনে এত ক্ষোভ জমে আছে। আমি তোকে অনেকবার বোঝাতে চেয়েছিলাম যে এই মেয়েকে ছেড়ে দে, কিন্তু তুই ফিরিসনি। তাই বিয়ের 2 দিন আগে তৃষার পেটে ব্যথার সুযোগ নিয়ে ডাক্তারকে টাকা দিয়ে ফেক রিপোর্ট বানায়। তৃষাকে সেই রিপোর্ট দেখিয়ে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলেই তৃষা তোর ভালোর জন্য তোকে ছেড়ে চলে যায়। এতক্ষণ নির্ঝর আর নয়না বেগমের কথোপকথন দূরে দাঁড়িয়ে মূর্তির মতো শুনছিল তৃষা। নয়না বেগম তার সাথে কি করেছে সেটা তার কাছে তেমন কোনো বিষয় না। যা যা বলেছে নয়না বেগম প্রতিটা কথাই তো সত্যি। আসলেই তার জন্ম পরিচয় নেই। জন্মের পর তার মা বাবা তাকে এতিমখানার বারান্দায় ফেলে রেখে গিয়েছিল। এমন একটা মেয়েকে নিজের বাড়ির বউ কে করতে চাইবে? তবুও তৃষার মনে কোনো একটা আশার আলো ফুটে উঠেছে, সে মা হতে পারবে, সে বন্ধা নয়। কিন্তু জীবনে এমন একটা সময়ে এসে এই কথাটা জানতে পারল যে এখন চাইলেও সেই খুশিটাকে কাজে লাগাতে পারবে না। নির্ঝরের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই স্নিগ্ধা আর নির্ঝরের বিয়ে। নয়না বেগম আর নির্ঝরের কথা কাটাকাটি
এক পর্যায়ে নির্ঝর হুঁশ হয় তৃষা আশেপাশে নেই। নির্ঝর নয়না বেগমের বলা কোনো কথা না শুনে তৃষাকে খোঁজার কাজে লেগে পড়ে। অনেকক্ষণ খুঁজেও তৃষাকে না পেলে নির্ঝর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে। আলো অন্ধকারের খেলা খেলছে প্রকৃতি। পাগলের মতো ড্রাইভ করছে আর বাইরের দিকে তাকাচ্ছে নির্ঝর। আজকে সে কিছুতেই তার ভালোবাসাকে হারাতে দেবে না। অনেক কষ্ট সহ্য করেছে সে তৃষাকে আপন করে পাওয়ার জন্য। আর যে করেই হোক তৃষাকে সে খুঁজে বার করবে। কিছুতেই তৃষাকে নিজের থেকে দূরে হতে দেবে না। আর ভালোবাসা ছেড়ে সে বেঁচে থাকতে পারবে না। এই নেশা ভুলে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। প্রায় 2-3 ঘন্টার মতো খুঁজেও তৃষাকে না পেলে নির্ঝর ক্লান্ত হয়ে পড়ে। হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বেরিয়ে নির্ঝর রাতের আকাশের দিকে অপলক তাকিয়ে থাকে। হয়তো সে সারা জীবনের জন্য তার তৃষাকে হারিয়ে ফেলেছে। আর হয়তো দেখা মিলবে না তার এই নেশার। 9 মাস পর হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে তন্ময় আর তিতলি। একটু দূরত্বে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক, হাতে মিষ্টির প্যাকেট। তিতলি হসপিটালের করিডোরে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে। তন্ময় একটু এগিয়ে গিয়ে তিতলিকে এনে কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। এমন করে না মা, ভেতরে তৃষা মামুনি অসুস্থ। তুমি যদি এভাবে দুষ্টুমি করো মামুনি কষ্ট পাবে না? মামুনি আমার জন্য ভাই আনবে নাকি বোন আনবে বাবাই? সেটা তো বলতে পারবো না, তবে তোমার কি চাই, ভাই না বোন? তন্ময়। তিতলির ভাই বোন দুজনেই এসেছে। তৃষার কেবিন থেকে বেরিয়ে তন্ময় আর তিতলির উদ্দেশ্যে কথাটা বলল নির্ঝর। মানে সত্যি বলছো তুমি? হ্যাঁ, তৃষার টুইন্স বেবি জন্ম দিয়েছে। আমি 2 বাচ্চার বাবা হয়েছি। এত খুশি কোথায় রাখবো বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমার তৃষাকেও পেয়েছি আর আমাদের সন্তানদেরও। তন্ময় নির্ঝরকে জড়িয়ে ধরে বাবা হওয়ার শুভেচ্ছা জানালো। নির্ঝর তিতলিকে কোলে নিয়ে আদর করে দিয়ে তন্ময় আর তিতলিকে মিষ্টি খাইয়ে তৃষার কেবিনে নিয়ে গেল। নয়না বেগম তৃষার মাথার কাছে বসে তৃষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এখনও তৃষার জ্ঞান ফিরে আসেনি। আজ নয়না বেগমকে দেখলে কেউ বলবে না যে 2 বছর আগে উনি তৃষাকে এতটা অপছন্দ করতেন। আজ তৃষাকে যেভাবে আদর করছেন, যে কেউ বলবে তৃষা তারই নিজের মেয়ে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায়। 1 বছর আগে তৃষা বাড়ি ছেড়ে চলে গেলে নির্ঝর পাগলের মতো তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজি পরেও তৃষাকে খুঁজে না পেলে ক্লান্ত হয়ে নির্ঝর হাইওয়েতে আত্মহত্যা করতে যায়। কিন্তু ভাগ্যক্রমে ঠিক সেখানেই তার তৃষাকে সে ফিরে পায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দেননি তৃষাকে সে। আর আজ তৃষা তার সন্তানদের মা। নির্ঝর আর স্নিগ্ধার বিয়ের আগের দিন তৃষাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় তৃষা মা হতে চলেছে। কিন্তু সেদিন স্নিগ্ধা নির্ঝরকে বিয়ে করার লোভে সবার কাছ থেকে সত্যটা লুকিয়ে ফেলে। সে কাউকে জানতে দেয় না যে তৃষা মা হতে চলেছে। তৃষাকে নির্ঝর ফিরিয়ে আনার কিছুদিন পরই তৃষার শরীর আরও খারাপ হয়ে গেলে ডাক্তার দেখালে জানা যায় তৃষা মা হতে চলেছে। এই 9 মাসে নির্ঝর তৃষার দেখাশোনায় কোনো প্রকার ত্রুটি রাখেননি। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তৃষার সেবা করেছে। তৃষাকে বুকের মাঝে আগলে রেখেছে। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। এক মেয়ে আর এক ছেলে জননী হয়েছে তৃষা। সেই সাথে তাদের এক বড় মেয়ে হিসেবে আছে তিতলি। তন্ময় এবং নয়না বেগমও তাদের ভুল বুঝতে পেরে নিজেদেরকে শুধরে নিয়েছেন। রাতের অন্ধকারে ব্যালকনিতে খোলা আকাশের নিচে বসে আছে নির্ঝর। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে ভেজা মাটি সুঘ্রাণ আসছে। চোখ বন্ধ করে নির্ঝর সেটা উপভোগ করার চেষ্টা করছে। 2 মগ কফি হাতে নির্ঝরের পাশে বসল তৃষা। কি ভাবছেন? তৃষা: ভাবছি স্বপ্ন দেখছি না তো। এমন কেন মনে হলো? জানো তৃষা, যখন তুমি ছিলে না তখন তোমাকে এভাবে পাশে পাওয়ার স্বপ্ন দেখতাম প্রতিদিন। প্রতিটা নির্ঘুম রাত সাক্ষী
যে কতটা চেয়েছি তোমাকে। আজ তোমাকে পেয়ে মনে হচ্ছে এসব স্বপ্ন, চোখ খুললেই হারিয়ে যাবে। কিছুই হারাবে না। আপনি, আমি, আমাদের ভালোবাসা, তানভীর, নীরা, আমাদের ভালোবাসার চিহ্ন সব এখানেই আছে। থ্যাংক ইউ তৃষা। কেন? আমার জীবনে এত সুখ এনে দেওয়ার জন্য, তানভীর আর নীরাকে আমাকে উপহার দেওয়ার জন্য। নির্ঝরের কথার উত্তর না দিয়ে ওনার বুকে মুখ গুজে দিলাম। সময় যদি এখানে থেমে যেত আর আমি যদি ওনার মধ্যে মিশে যেতাম। নির্ঝর সবসময় বলেন আমি নাকি ওনার নেশা, কিন্তু সত্যিটা হলো নির্ঝরের ভালোবাসাই নেশা। আর এই নেশায় আসক্ত থাকতে চাই আমি শেষ নিঃশ্বাস অবধি। সমাপ্ত।